হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলার আছে যে ফিজিক্স মানে হলো ভৌত রাশির পরিমাপ, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা যা দেখে থাকি কিছু ঘটনা তাদের সকলেরই পরিমাপই হলো ফিজিক্স, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট বা কিছু গণনা, এগুলোই আমাদের ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই জিনিসগুলোকে ধীরে ধীরে আমাদেরকে পারফর্ম করতে হবে। তো সেই জন্যই আমরা ক্লাস 11 এর শুরুতেই এই চ্যাপ্টারটা যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই জায়গাটি থেকে আমরা আলোচনা আজ শুরু করব। তো প্রথমেই এই চ্যাপ্টারের যে অংশটার দিকে আমরা ফোকাস করব, তোমাদের সকলের খুব জানা জিনিস, সেটি ভৌত রাশির একক বা ইংরেজিতে যেটাকে আমরা ইউনিট সিস্টেম বলে থাকি। তো নিশ্চয়ই তোমরা জানবে যে ইউনিট সিস্টেমটা আমরা সকলে তো জানি যে ভৌত রাশির পরিমাপ করা হয়, কারণ পরিমাপ করার জন্য আমাদের প্রয়োজন হলো একক। তাহলে একক বা ইউনিট জানাটা আমাদের খুবই প্রয়োজনীয়, এবং এককের কি প্রয়োজনীয়তা সেটা আমরা ক্লাস 9, 10 এবং তারও পূর্ববর্তী ক্লাসে আমরা এগুলো শিখে এসেছি। তো শুরুতেই তোমাদের যে কথাটা বলবো যে আমাদের মৌলিক রাশি কোনগুলো। মৌলিক রাশি হিসাবে সাধারণত আমরা তিনটে রাশিকেই বুঝিয়ে থাকি। একটা হলো দৈর্ঘ্য, 2 হলো ভর, 3 হলো সময়। দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটাকেই আমরা প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে থাকি। এবং এই রাশিগুলো দিয়ে বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করা হয়, এবং অন্যান্য যে সমস্ত ভৌত রাশিগুলোর কথা আমরা জানি তারা এই সব রাশিগুলোর সংমিশ্রণেই তৈরি করা হয়। তো আমরা একক পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। তো একক পদ্ধতি ক প্রকার সেটাও আমরা জানি। একক পদ্ধতি 3 প্রকারের হয়। একটি হলো সিজিএস পদ্ধতি, 2 নম্বর হলো এসআই পদ্ধতি এবং 3 নম্বর হলো এফপিএস পদ্ধতি। এবং এই তিনটে পদ্ধতিতে আমরা যে তিনটি প্রাথমিক বা মৌলিক রাশির কথা আলোচনা করলাম, সেই তিনটে রাশির এককগুলো আমরা সকলে জানি। কি কি হয় আমরা সেই জিনিসগুলো যদি একবার লক্ষ্য করি, তাহলে প্রথম যে রাশিটার কথা আমরা পড়লাম সেটাকে আমরা লিখছি কি ভর। তো ভরের ক্ষেত্রে আমরা দেখব এককগুলো কি কি, এবং তারপর 2 নম্বর আমরা লিখলাম হলো দৈর্ঘ্য, এবং 3 নম্বরে যে আছে সেটা হলো সময়। এবার আমরা যদি সিজিএস, এসআই এবং এফপিএস এই তিনটে পদ্ধতিকে দেখি, তাহলে এই তিনটে পদ্ধতিতে যদি আমরা প্রত্যেকটা ভৌত রাশির এককগুলো নিয়ে আলোচনা করি, তাহলে কি কি পাবো? যেমন ভরের সিজিএস একক হয় গ্রাম, ভরের এসআই একক হয় কেজি, এবং এফপিএস একক হয় পাউন্ড। পাউন্ডকে আমরা এলবি দিয়ে লিখে থাকি। দৈর্ঘ্যের ক্ষেত্রে তার সিজিএস একক হবে সেন্টিমিটার, এসআই একক হবে মিটার এবং এফপিএস একক হবে ফিট। সময়ের ক্ষেত্রে তিনটে একক পদ্ধতিতেই কনস্ট্যান্ট ইউনিট সিস্টেমে হয়, সেটা কত হয়? সেকেন্ড। এসআই এবং এফপিএস তিনজনের ক্ষেত্রেই কত হয়? সেকেন্ড। তো এই তিনটেই হলো আমাদের প্রাথমিক রাশি বা মৌলিক রাশি, এবং এই রাশিগুলি দিয়ে পরবর্তীকালে আমরা অন্যান্য রাশিগুলো গঠন করতে পারবো। তো এগুলো সম্বন্ধে আর বিশেষ কিছু বলা তোমাদের নেই। এখন আমরা এই চ্যাপ্টারের যে প্রধান ফোকাস বা প্রধান লক্ষ্য যে অংশটার দিকে, সেদিকে আমরা একটু দেখব। আমরা এই চ্যাপ্টারে আমাদের প্রাইমারি ফোকাসটা থাকবে হলো নতুন একটি টপিকের ওপর। তোমরা অনেকেই জানো সেটার নাম, তার নাম হলো মাত্রা, অর্থাৎ ভৌত রাশির মাত্রা। তো ভৌত রাশির মাত্রা কি জিনিস, বা মাত্রাটাকে আমরা হঠাৎ করে কেন আলোচনার মধ্যে আনবো, এই ব্যাপারটি আমাদের কাছে একটু পরিষ্কার হতে হবে। তো তোমাদের প্রথমেই বলি যে মাত্রা কি। মাত্রার কিছু না, একটা ভৌত রাশি, সে যে কোনো ভৌত রাশি হতে পারে, সেটি
বিভিন্ন ভৌত রাশির সংমিশ্রণে তৈরি হতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে গতিবেগ। গতিবেগ কিন্তু সরণ এবং সময় এই দুটি ভৌত রাশির সমন্বয়ে গঠিত। এখন আমরা যদি এবার প্রশ্ন করি যে তাহলে গতিবেগের মধ্যে যে সরণ এবং সময় আছে তারা কত কত ঘাতে উপস্থিত আছে রাশিতে, তখন আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে সরণ বা অতিক্রান্ত দূরত্ব যাই বলি না কেন, সে এবং সময় দুজনেই এক ঘাতে উপস্থিত আছে। কারণ গতিবেগ সমান সমান আমরা লিখি হলো সরণ বাই সময়। তাহলে সরণ এবং সময় প্রত্যেকেরই ঘাত এখানে এক থাকে, তাদের পাওয়ার এক হয়। তো মাত্রার প্রধান উদ্দেশ্যই সেটা। মাত্রার কিছুই নয়, কোনো ভৌত রাশি পাওয়ার বা ঘাত কত কততে উপস্থিত আছে সেটি নির্দেশ করে মাত্রা। এবং মাত্রা দেখলে আমরা বুঝতে পারি যে কোনো ভৌত রাশির মধ্যে উপস্থিত মৌলিক রাশিগুলি কত কত ঘাতে উত্তীর্ণ অবস্থায় সেই রাশির মধ্যে উপস্থিত আছে, এটিকেই আমরা মাত্রা বলে থাকি। এবং মাত্রার প্রয়োজনীয়তা কি বা তার বিস্তার বা বিস্তৃতিটা কত দূর সেটাও আমরা ধীরে ধীরে ধাপে ধাপে আলোচনা করব এই চ্যাপ্টারে। তো এবার আমরা যে মৌলিক বা তিনটে প্রাথমিক রাশির কথা আলোচনা করেছিলাম, এই তিনটে প্রাথমিক রাশির যা মাত্রা হয়, এই মাত্রা দিয়েই বাকি যতগুলি ভৌত রাশি আমরা পড়বো বা দেখব ফিজিক্সে, তাদেরকে এই তিনটে যে প্রাথমিক বা মৌলিক ভৌত রাশি আছে এদের যে মাত্রা, সেই মাত্রা দিয়ে আমরা একে একে বাকি ভৌত রাশির মাত্রাগুলো তৈরি করব, আমরা দেখবো এক এক করে। ওকে, তো আমরা যেমন তাহলে মাত্রাকে লিখবো বা প্রকাশ করব কি করে? খুব সহজভাবে আমরা বলতে পারি যে কোনো ভৌত রাশির মাত্রাকে সর্বদা ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়। এবং অবশ্যই মনে রাখবে এখানে যে ভৌত রাশির মাত্রা যখন আমাদের লিখতে হবে সর্বদা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। যেমন আমরা যদি মাত্রা বা ডাইমেনশন, যার ইংরেজি কথা হলো ডাইমেনশন, তিনটে ভৌত রাশির মধ্যে প্রথমে যদি আমি লিখি তাহলে সেটাকে আমরা লিখছি হলো ভর। তাহলে ভরের মাত্রা কত হবে? ভরের মাত্রা সর্বদা হয় ক্যাপিটাল এম, এবং অবশ্যই এদিকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। থার্ড ব্র্যাকেটে যদি মাত্রা না লেখা হয় তাহলে কিন্তু ভুল হবে সেটি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব, দ্বিতীয় যে প্রাথমিক ভৌত রাশি ছিল সেটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করব, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা হবে ক্যাপিটাল এল উইদিন থার্ড ব্র্যাকেট। নাম্বার 3, তৃতীয় মৌলিক রাশি হলো সময়। সময়ের মাত্রা হয় ক্যাপিটাল টি। ওকে, তাহলে আমরা দেখলাম যে তিনটে প্রাথমিক বা মৌলিক যে ভৌত রাশিগুলো আছে তাদের মাত্রা কি কি হলো। ভরের মাত্রা ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। এই তিনটে মাত্রাকে ব্যবহার করে আমরা বাকি যেসব আমাদের ভৌত রাশিগুলি আছে তাদের মাত্রাগুলো আমরা নির্ণয় করতে পারি। যেমন দেখো, তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, ধরো তোমরা বললে স্যার ক্ষেত্রফল যদি একটা ভৌত রাশি আমরা জানি তো তার মাত্রা কত হবে। তো আমরা এবার লিখছি ধরো ক্ষেত্রফল। তোমরা সবাই জানো ক্ষেত্রফল মানে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থও তো এক প্রকার দৈর্ঘ্য, কারণ সেটাকেও তো আমরা দৈর্ঘ্য রাশিতেই মেজারমেন্ট করে থাকি। আমরা ধরো কোনো একটা আয়তক্ষেত্র করলাম, তার দৈর্ঘ্যকেও স্কেল দিয়ে মাপি, প্রস্থকেও স্কেল দিয়ে মাপি। তো স্কেল দিয়ে আমরা কি মাপি? দৈর্ঘ্য মাপি। তাহলে প্রস্থও এক প্রকার দৈর্ঘ্য। তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হলো দুটো দৈর্ঘ্য জাতীয় রাশিকেই আমি গুণ করি। তার মানে তোমরা এখন বলবে স্যার দৈর্ঘ্যের মাত্রা তো এল হয়, তাহলে দুটো দৈর্ঘ্য জাতীয় রাশিকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? তার স্কোয়ার হবে। অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা হবে এল গুণ এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে যদি এবার আমরা কোনো আয়তন, এই রাশিটা যদি আমরা মাত্রা নির্ণয় করি তাহলে সেটা কত হবে? তোমরা বলবে স্যার আয়তন মানে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে উচ্চতাও একটা দৈর্ঘ্য, প্রস্থও একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যও একটি দৈর্ঘ্য। তার মানে তিনটে দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ এল গুণ এল গুণ এল, অর্থাৎ হবে এল কিউব। তাহলে এই ক্ষেত্রে আয়তনের মাত্রা কত হবে আমাদের? এল কিউব। ওকে, এখন আয়তন জেনে গেছি আমরা, ভর জেনে গেছি, তাহলে এর থেকে আমরা খুব সহজে একটি ভৌত রাশি বার করতে পারি যার মাত্রা
বার করতে পারি সেটি হলো ঘনত্ব। কারণ আমরা জানি ঘনত্ব মানে কত হয়, ভর বাই আয়তন। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ঘনত্ব রাশিটি যদি মাত্রা নির্ণয় করি তাহলে হবে ভরের মাত্রা গুণ এই ভরের মাত্রা ডিভাইড বাই আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা কত হয় m, আর আয়তনের মাত্রা কত হবে l কিউব। তাহলে l কিউব যদি উপরে ওঠে হবে l টু দি পাওয়ার -3। তো ফাইনালি এটা আসবে m l টু দি পাওয়ার -3 উইদিন থার্ড ব্র্যাকেট। বারবার বলছি থার্ড ব্র্যাকেটটা যেন অবশ্যই উপস্থিত থাকে মাত্রাতে, নচেত ভুল হবে। এরপর আসবে যদি অন্যরকম কিছু ভৌত রাশির মাত্রার কথা আমরা ভাবি, যেমন ধরো বেগের মাত্রা মানে গতিবেগ। তাহলে গতিবেগের মাত্রা কিরকম হতে পারে? গতিবেগ মানে হলো সরণ বাই সময়। তাহলে সরণও তো এক প্রকার দৈর্ঘ্য, কারণ কতটা পরিমাণ সরণ হয়েছে সেটা কি হয়, একটা দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য বাই সময়। তাহলে দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি l এবং সময়ের মাত্রা কত হয় t। তাহলে l বাই t, তাহলে লিখলে হবে l t টু দি পাওয়ার -1। তাহলে গতিবেগের মাত্রা আমরা পেয়ে যাব l t টু দি পাওয়ার -1। তাহলে আমরা গতিবেগের মাত্রা সম্বন্ধে জেনে গেলাম। তাহলে যখন আমরা গতিবেগ জেনে গেলাম তখনই আমাদের মনে হলো স্যার তাহলে গতিবেগ যদি জানি তাহলে ত্বরণ বা মন্দন এরও তো মাত্রা আমরা সহজেই জানতে পারি। হ্যাঁ জানতে পারি। তাহলে ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে কত হবে? যদি আমরা ত্বরণের মাত্রা লিখি ত্বরণ অথবা মন্দন। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। অবশ্যই ত্বরণের ক্ষেত্রে গতিবেগের বৃদ্ধি হয়, মন্দনের ক্ষেত্রে গতিবেগের হ্রাস হয়। তবে মাত্রা তো কখনো পরিবর্তন হবে না, কারণ রাশি দুটোর মৌলিক ধারণা হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন ওপরে থাকবে, নিচে থাকবে সময়। তাহলে বেগের পরিবর্তন মানে সেটি তো একটি বেগই হবে। তাহলে বেগের পরিবর্তনের মাত্রা হবে কত? বেগের মাত্রা, এবং নিচে কত থাকবে? সময়ের মাত্রা। তাহলে আমরা যদি লিখি তাহলে বেগের মাত্রা কত হবে? l t টু দি পাওয়ার -1 ডিভাইড বাই সময়ের মাত্রা হবে t। তাহলে t উপরে চলে গেলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে l t টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের মাত্রা বা মন্দনের মাত্রা জেনে গেলাম l t টু দি পাওয়ার -2। ওকে, নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা ভৌত রাশির মাত্রা যেটা আমাদের প্রতি মুহূর্তেই কাজে লাগবে, সেটাকে খুব পরিচিত আমাদের রাশি নিউটনের গতিসূত্রে আমরা পেয়েছিলাম বল। তাহলে বলের মাত্রা কত হবে? যদি আমরা বল এর মাত্রা যদি বার করতে চাই, তার মানে নিউটন বলেছিল কি বল মানে ভর গুণ ত্বরণ। তাহলে বলের মাত্রা কত হবে? ভরের মাত্রা এবং ত্বরণের মাত্রা এদের গুণফল। তাহলে আমরা তো ভরের মাত্রা জানি, ভরের মাত্রা কত আছে m, আর ত্বরণের মাত্রা কত পেলাম l t টু দি পাওয়ার -2। তাহলে দুটোকে গুণ করে দিলে কত হবে? এর মাত্রা হবে m l t টু দি পাওয়ার -2। তাহলে আমরা বলের মাত্রা সহজেই বার করে ফেলতে পারলাম। তাহলে এবার তোমরা বলতে পারো স্যার বল যদি আমরা জেনে যাই তাহলে আমাদের আর একটা পরিচিত রাশি কি হয়? চাপ। তাহলে চাপের মাত্রা কত হবে? তাহলে চাপ সমান সমান কত হয়? বল বাই ক্ষেত্রফল। তার মানে বল F বাই ক্ষেত্রফলকে আমরা ক্যাপিটাল A দিয়ে লিখছি। তাহলে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, তার মানে বলের মাত্রা বাই কত হবে? ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা কত হবে? ml t টু দি পাওয়ার -2 ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা কত পেয়েছিলাম আমরা? l স্কয়ার। তাহলে হবে l স্কয়ার। দেখো l দিয়ে l স্কয়ার কে কাটা যায়, তাহলে l থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? চাপের মাত্রা হবে হলো m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। ওকে, এরকম আরো অনেক ভৌত রাশির মাত্রা আমরা পড়ব। যত আমাদের ফিজিক্সের পড়া এগোবে ধীরে ধীরে চ্যাপ্টারে নতুন নতুন চ্যাপ্টার আমরা শিখব, সেখানে নতুন নতুন ভৌত রাশির মাত্রা আমরা জানতে পারবো। আরো কিছু প্রয়োজনীয় ভৌত রাশির মাত্রার একটি চার্ট তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব, সেটা তোমরা নোট করে নেবে সেই মাত্রাগুলো। প্রসঙ্গত আরো কয়েকটি প্রয়োজনীয় ভৌত রাশির মাত্রা আমরা এখানে আলোচনা করছি, যেমন তার মধ্যে অন্যতম হলো অভিকর্ষজ ত্বরণ। অনেকেই গুলিয়ে ফেলে অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি। দেখো অভিকর্ষজ ত্বরণ তো আর আলাদা কিছু নয়, সেটিও তো এক প্রকার ত্বরণ। তাই অভিকর্ষজ ত্বরণের মাত্রাও কিন্তু হবে ত্বরণের মাত্রার সঙ্গেই সমান।
এটা যেন ভুল না হয়, অভিকর্ষজ ত্বরণের মাত্রা আর ত্বরণের মাত্রা একই হয়, কারণ অভিকর্ষজ ত্বরণে এক প্রকার ত্বরণ। তাই এটা তোমরা খাতায় নোট করে নেবে যে ত্বরণের মাত্রা যা হয় অভিকর্ষজ ত্বরণের মাত্রা তাই হবে L⁻²। এগুলো কিন্তু আমাদের, আমি যে ভৌত রাশিগুলোর কথা এখানে বোর্ডে লিখছি, এই মাত্রাগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো প্রতি মুহূর্তেই আমাদের সমস্যা সমাধান করতে গেলে কাজে লাগবে। ওকে, আরেকটি ভৌত রাশির মাত্রা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, এটা তোমরা পরবর্তী একটি চ্যাপ্টার আছে সান্দ্রতা, সেই চ্যাপ্টারে তোমরা পড়বে। সেই চ্যাপ্টারে একটি নতুন রাশির কথা আমরা শিখব, তার নাম হলো সান্দ্রতাঙ্ক। ওকে, রাশিটির নাম হলো সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কের মাত্রা কত হয়? সান্দ্রতাঙ্কের মাত্রা হয় mL⁻⁻1 T⁻⁻1। এটি কি তোমাদের একটু মনে রাখতে হবে আপাতত, পরে যখন আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব তখন আমরা ডিটেলে সবকিছু আলোচনা করব। তবে এখনকার জন্য তোমরা এটা মনে রাখবে যে সান্দ্রতাঙ্কের মাত্রা হয় mL⁻⁻1 T⁻⁻1। ওকে, তো এগুলো তোমরা নোট করে নাও, এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত রাশির যে মাত্রার যে চার্ট তোমাদেরকে বললাম সেটা তোমাদেরকে এখন প্রোভাইড করে দেবো, সেটা তোমরা একটু খাতায় নোট করে নাও। এবার আমরা তোমাদের সাথে একটা নতুন টপিক আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটি, মাত্রা বিশ্লেষণ। এই মাত্রা বিশ্লেষণ এর অর্থ হলো মাত্রা বা ডাইমেনশন এর সাহায্যে আমরা কি কি করতে পারি সেগুলি আমরা ধাপে ধাপে আলোচনা করব। তার মধ্যে আমাদের সর্বপ্রথম একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে, এটি মাত্রার একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, এর নাম হলো মাত্রার সমমাত্রিক নীতি। ইংরেজিতে বলা হয় হোমোজিনিটি প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, মাত্রার সমমাত্রিক নীতি। তো এটি কিরূপ সেটা আমরা একটু আলোচনা করব। দেখো, খুব সুন্দর একটি জিনিস, ধরো আমাদের কাছে একটা সমীকরণ আছে, সমীকরণটা কি? ধরো a = b + c থাকতেই পারে। তো মাত্রার সমমাত্রিক নীতি কি বলতে চায়? মাত্রার সমমাত্রিক নীতি বলছে কোনো প্রদত্ত সমীকরণে বাম দিকে থাকা যে ভৌত রাশি তার মাত্রা যা হবে, ডান দিকে অবস্থিত প্রত্যেকটি ভৌত রাশির মাত্রা বাম দিকের ভৌত রাশির মাত্রার সঙ্গে সমান হবে। তো আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। মাত্রার সমমাত্রিক নীতি বলছে কোনো সমীকরণে বাম দিকে থাকা ভৌত রাশির মাত্রা যা হবে, ডান দিকে অবস্থিত প্রতিটি ভৌত রাশির মাত্রা একই হবে। তোমরা কিন্তু এটা ভেবে চিন্তিত হয়েও না যে স্যার ডান দিকে তো প্লাস বা মাইনাস দিয়ে কিছু থাকতে পারে, থাকতেই পারে। আমি বারবার বলছি, বাম দিকের মাত্রা যা হবে, ডান দিকে প্রতিটি ভৌত রাশির মাত্রা তাই হবে। তো প্রতিটি ভৌত রাশি অর্থাৎ এর মাত্রা যা হবে, বি এর মাত্রাও তাই হবে, সি এর মাত্রাও তাই হবে। ক্লিয়ার? অর্থাৎ এর মাত্রা যা হবে, বি এর মাত্রাও তাই হবে, সি এর মাত্রাও তাই হবে। এটি হলো মাত্রার সমমাত্রিক নীতি। সমমাত্রিক মানে কি? সবার মাত্রা সমান হবে। ক্লিয়ার? তো তোমরা এবার আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা তো খুব একটা সহজ সমীকরণ আপনি লিখলেন, একটু জটিল সমীকরণ লিখুন। হ্যাঁ, লিখতেই পারি। ধরো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদের। ধরো কোনো আছে a = b² c + d, এরকমও থাকতে পারে। তো এবার একটু জটিল হলো। তো এক্ষেত্রেও একই রুল, বাম দিকে কে আছে? a, তাহলে এর মাত্রা যা হবে b² × c, এই সম্পূর্ণ ভৌত রাশির মাত্রাও এর মাত্রার সঙ্গেই সমান হবে। তুমি যখন বি এর মাত্রা এবং সি এর মাত্রা লিখে গণনা করবে, ক্যালকুলেশন করে দেখবে যে রেজাল্টটা আসবে তার মাত্রাটাও এর মাত্রার সঙ্গেই সমান হবে, হবেই। এবং ডি এর মাত্রাও এর মাত্রার সঙ্গে সমান হবে। ক্লিয়ার? অর্থাৎ সমমাত্রিক নীতির অর্থ হলো কোন সমীকরণের বাম দিকে অবস্থিত ভৌত রাশির মাত্রা যা হবে, ডান দিকে প্রতিটি রাশির মাত্রায় কি হবে? সেম হতে হবে। এটাকেই বলা হয়
মাত্রার সমমাত্রিক নীতি। এটা তোমরা অবশ্যই নোট করে নাও এবং এটা উদাহরণস্বরূপ লিখে রাখতে পারো। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মাত্রা সম্বন্ধে তো এত কিছু পড়লাম, কিন্তু এর প্রয়োজনীয়তা কি, অর্থাৎ মাত্রার প্রয়োজনীয়তা কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্রার প্রয়োজনীয়তা কি। হ্যাঁ, মাত্রার অনেকগুলি প্রয়োজনীয়তা আছে। আমরা 3টে প্রয়োজনীয়তার কথা তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টারে। প্রথম যে প্রয়োজনীয়তার কথা বলবো সেটি হলো, ধরো আমরা পরীক্ষার সময় কোনো একটা সমীকরণ লিখেছি, যে কোনো একটি সমীকরণ লিখেছি, অথচ নানা রকম চিন্তা ভাবনায় আমাদের মনে এই প্রশ্নটার উদয় হলো যে যে সমীকরণটা আমরা লিখেছি এটা কি আদেও ঠিক হলো নাকি কিছু ভুল হয়ে যাচ্ছে। তখন আমরা এই মাত্রার সাহায্য নিয়ে সমীকরণটা যেটা লিখেছি সেটা ঠিক না বেঠিক সেটি আমরা নির্ণয় করতে পারবো। খুব আশ্চর্য লাগছে শুনে, কিন্তু এটা সত্য। তোমাদের একটা উদাহরণ দিই আমি। ধরো আমাদের একটি জানা সমীকরণ আমরা লিখব, সেই সমীকরণ থেকে আমরা তোমাদেরকে দেখাবো যে যে সমীকরণটা লিখলাম সেটা কি সত্যি সত্য না মিথ্যে। এই জিনিসটা আমরা একটু আলোচনা করব। তো কিভাবে সেটা আলোচনা করব দেখো। তো আমাদের এখনকার যে টপিক, ফার্স্ট টপিক, মাত্রার প্রয়োজনীয়তার প্রথম টপিক কি, সমীকরণের নির্ভুলতা যাচাই। ওকে, তো আমরা আমাদের খুব জানা একটা সমীকরণ দিয়ে শুরু করব পড়া। দেখো তোমরা মনে করো আমরা একটা সমীকরণ, অর্থাৎ যখন আমরা একমাত্রিক গতি পড়েছিলাম, নিউটন একমাত্রিক গতি, তখন আমরা এই সমীকরণটা সবাই পড়েছিলাম, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এই সমীকরণটা আমরা সবাই পড়েছিলাম, যেখানে ভি কে বলা হয় অন্তিম বেগ, ইউ কে বলা হয় প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ এবং টি হলো সময়। এই সমীকরণটা আমরা সকলেই পড়েছিলাম এবং আমরা জানি এই সমীকরণটা সঠিক। কিন্তু কিভাবে আমরা যা বলতে পারি সমীকরণটা সঠিক? মাত্রা বিশ্লেষণ এর সাহায্যে আমরা সহজেই বলতে পারি এই সমীকরণটা সত্য না মিথ্যা। কিভাবে করব দেখো, আমরা ভি কে কি বললাম? অন্তিম বেগ। তার মানে বেগ তো সে, তাহলে বেগের মাত্রা কত হয় আমরা জানি, এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা লিখছি দেখো ভি এর মাত্রা কত হচ্ছে, এল টি টু দি পাওয়ার -1। এটা আমরা লিখলাম। এবার আমরা ডান দিকে যাচ্ছি সমীকরণের ডান দিকে কি আছে, ইউ। ইউ মানে কি হয়? প্রাথমিক বেগ, সেও একটি বেগ। তাহলে ইউ এর মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট তোমাদের কি টার্ম আছে? এ গুণ টি। এ মানে হলো ত্বরণ, টি মানে সময়। তার মানে এই দুটো রাশির গুণফলের মাত্রা কত হবে? এ মানে হলো ত্বরণ, ত্বরণের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার -2 গুণ টি এর মাত্রা কত হবে? ক্যাপিটাল টি, সময়ের মাত্রা। এবার এই দুটোকে যখন গুণ করব, গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা কত হবে? এল টি টু দি পাওয়ার -1, যেটা আবার বেগের মাত্রার সঙ্গে সমান। তাহলে আমরা যে মাত্রার সমমাত্রিক নীতিটা পড়েছিলাম, আলোচনা করলাম, সেই অনুসারে যদি আমরা বিচার করি, মাত্রা সমমাত্রিক নীতি অনুসারে কি হয়? কোন প্রদত্ত সমীকরণে বাম দিকে যে রাশিটি আছে তার মাত্রা যা হবে, ডান দিকে অবস্থিত প্রতিটি ভৌত রাশির মাত্রা তাই হবে। তো তোমরা দেখো যে এই সমীকরণটার বাম দিকে যে ভৌত রাশিটি আছে তার মাত্রা আছে এল টি টু দি পাওয়ার -1, ডান দিকে অবস্থিত প্রথম রাশিটি হলো ইউ, এরও মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তারপরের যে পদটি আছে এ ইন্টু টি, এরও মাত্রা কত বেরোলো? এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ মাত্রা বিশ্লেষণের যে সমমাত্রিক নীতিমাত্রা, তার থেকে আমরা অনায়াসেই কনক্লুশনে বলতে পারি যে প্রদত্ত যে সমীকরণটি নিয়ে আমরা আলোচনা করছি এটি নির্ভুল, কারণ প্রত্যেকটি ভৌত রাশির মাত্রা সমান। ওকে, তো এইরকম আরেকটি উদাহরণ তোমাদের সাথে আমি আলোচনা করছি। দেখো তোমরা এরকম আরেকটি সমীকরণ জানো, আমি নিজের থেকে লিখছি, তোমরা দেখো।
একটি সমীকরণ লিখলাম। তোমরা এই সমীকরণটি প্রথমে নিচেরা করে একটু দেখো তো যে এই সমীকরণটি সঠিক না ভুল। তারপর আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, এই যে প্রদত্ত সমীকরণ দিয়েছিলাম, তো আগে যেভাবে আমরা করলাম এবার এটাকেও আমরা সেভাবে সলভ করব। দেখো, এই সমীকরণের বাম দিকে কি আছে? ভি স্কোয়ার। ভি মানে কি? বেগ, অন্তিম বেগ। তাহলে তার স্কোয়ার আছে, অর্থাৎ বেগের মাত্রা কত হয়? এল টি টু দি পাওয়ার -1, তার হোল স্কোয়ার হবে। অবশ্যই স্কোয়ার আছে মানে স্কোয়ার। ডান দিকে প্রথম পদটি কত আছে? ইউ স্কোয়ার। ইউ মানে প্রাথমিক বেগ, অর্থাৎ বেগ, তার স্কোয়ার। তাহলে তার মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার -1, তার হোল স্কোয়ার। নেক্সট কত আছে? 2a স্কোয়ার। তোমাদের একটা কথা আমি বলে দিই, সর্বদা এটা মনে রাখবে, কোনো মাত্রা বিশ্লেষণের সময় কোনো সংখ্যা যদি আমরা পাই বা কোনো ধ্রুবক পদ যদি আমরা পাই, কি বললাম? কোনো সংখ্যা যদি পাই অথবা কোনো ধ্রুবক পদ যদি আমরা পাই, তার কখনো মাত্রা হয় না, কারণ সংখ্যা এবং ধ্রুবক রাশি মাত্রাহীন হয়। তাই এই সমীকরণে 2 এর কোনো মাত্রা হবে না এবং 2 কে আমরা ধরবই না। তাহলে 2 কে বাদ দিলে আমাদের পড়ে থাকছে কত? a গুণ a স্কোয়ার। তোমরা জানো a মানে ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার -2। এবং s মানে কে? সরণ। তাহলে সরণ মানে আমরা পড়েছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত হয়? এল। তাহলে এল এর স্কোয়ার, তাহলে ইনটু কত হবে? এল স্কোয়ার। তো এটাকে করলে আমাদের কত হচ্ছে? এল কিউব টি টু দি পাওয়ার -2 আসছে। খুব অবাক লাগছে দেখে। হ্যাঁ, অবাক তো লাগাটাই স্বাভাবিক, কারণ বাম দিকের ভৌত রাশির মাত্রা আছে এল টি টু দি পাওয়ার -1 হোল স্কোয়ার। তো তোমরা যদি এটাকে ভাঙো বা কত হবে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাই আসবে। ডান দিকে প্রথম পদটাকে ভাঙলেও তাই আসবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিন্তু ডান দিকে যে দ্বিতীয় পদটা আছে তার মাত্রা চলে এলো এল কিউব টি টু দি পাওয়ার -2, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকের মাত্রা মিলছে না। তাই আমরা সরাসরি এখান থেকে কনক্লুশন দিতে পারি যে ইকুয়েশন বা সমীকরণটি ইজ ইনকারেক্ট বা ত্রুটিযুক্ত, সমীকরণটি নির্ভুল নয়। এবার দেখো অরিজিনাল বা আসল সমীকরণটা কি ছিল। ঠান্ডা মাথায় দেখো, এইখানে যদি এল কিউবের জায়গায় এল স্কোয়ার থাকতো তাহলে তো হয়ে যেত। তাহলে এলটা কোন ভৌত রাশির মাত্রা ছিল? সরণ। তাহলে সরণের স্কোয়ার দেওয়া আছে এখানে। যদি এই স্কোয়ারটার পরিবর্তে, এই এ স্কোয়ারের পরিবর্তে যদি এটা শুধু 2as থাকতো তাহলে এর মাত্রা কত হতো? দেখো, এল এর মাত্রা এল টু দি পাওয়ার -2 ইনটু এস এর মাত্রা কত হতো? এল। তাহলে গুণ করলে কত হতো? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো, সেক্ষেত্রে তাহলে এটার সাথে এইটা এবং এই মাত্রা তিনটেই মিলে যেত। তাই আমরা যে সমীকরণটা ছোটবেলায় শিখেছিলাম সেই সমীকরণটা কত ছিল? সমীকরণটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাই ছিল আমাদের সমীকরণ। ওকে, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়েছে। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি আর একটা সমীকরণ লিখছি। এই যে সমীকরণটা দিলাম, এই সমীকরণটা কি মাত্রাগতভাবে ঠিক সেটা তোমরা বাড়িতে চেক করবে। আরেকটি সমীকরণ দিচ্ছি। এফ ইকুয়াল টু এম স্কোয়ার। এম মানে ভর, এ মানে হলো ত্বরণ, এফ মানে বল। তো এই দুটি সমীকরণ তোমাদের হোমওয়ার্ক রইল। এটা তোমরা নিজেরা করবে এবং চেক করে অ্যান্সারটা আমাকে জানাবে। ওকে, এবার আমরা মাত্রার প্রয়োজনীয়তা বা মাত্রা বিশ্লেষণের দ্বিতীয় টপিকটা তোমাদের সাথে একটু আলোচনা করি। খুব সুন্দর একটি টপিক। আমি আগে তোমাদের সাথে
বলছি একটা উদাহরণ, তোমরা ভাবো আমরা এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে খুব সহজেই রূপান্তর করতে পারি। একটা উদাহরণ দিই তোমাদের। ধরো আমাদের যদি কেউ বলে, আচ্ছা তুমি বলো তো 1 নিউটন সমান সমান কত ডাইন হয়? তোমরা প্রথমেই ভাবে নিউটন, এ তো আমরা পড়েছিলাম নিউটন বলের একক। হ্যাঁ ঠিক তাই। তো 1 নিউটন সমান সমান কত ডাইন হয়? ডাইন হলো বলের সিজিএস একক। অর্থাৎ খুব সহজভাবে বললে বলের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক তোমাদের জানতে চেয়েছে, তাই প্রশ্নটা করা হয়েছে যে 1 নিউটন সমান সমান কত ডাইন। আমরা অনেকেই জানি উত্তরটি কত হয়। 1 নিউটন সমান সমান হয় 10⁵ ডাইন। কিন্তু অনেকেই আমরা ভুলে যাই যে কত হয় বা মনে রাখতে পারি না। তবে এক্ষেত্রেও মাত্রা তোমাদের সহযোগিতা করবে। মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজেই এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো এটি হলো মাত্রার প্রয়োজনীয়তার দ্বিতীয় পয়েন্ট বা মাত্রা বিশ্লেষণের দ্বিতীয় পয়েন্ট এটি। ওকে, তো দেখো আমরা কিভাবে রূপান্তরটা করছি। ধরো যে কোনো একটা ভৌত রাশি, আমরা যেরকম বলের কথা বললাম, তো সব ক্ষেত্রেই তো বল হবে না। তোমাদেরকে আমি এটা কনসিডার করতে বলছি, ধরতে বলছি তোমার কাছে যে কোনো একটি ভৌত রাশি আছে। তো আগেই বলা হয়েছে প্রত্যেকটি ভৌত রাশির মাত্রা ওই যে 3টি মৌলিক একক আমরা পড়েছিলাম, দৈর্ঘ্য, ভর আর সময়, এদের 3জন মাত্রার সমন্বয়ে গঠিত হবে। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই MLT থাকবে। হঠাৎ করে কেউ আমাকে প্রশ্ন করলে, স্যার সবার মধ্যেই কি MLT থাকবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই থাকবে। তোমরা তখন বললে কেন স্যার, ত্বরণের মধ্যে তো M নেই, সেটা তো ছিল LT⁻²। আমি বললাম না, M ও ছিল। M এর পাওয়ার 0, তাহলে M⁻0 LT⁻², লেখা যেতে পারে তো, কারণ M⁻0 মানে 1, তার তো ভ্যালু নেই। সুতরাং প্রত্যেকটি ভৌত রাশির মধ্যে MLT 3জনই থাকবে। যাকে তোমরা দেখছো না সে 0 পাওয়ার, অর্থাৎ তার ঘাত কত, 0তে উপস্থিত আছে। তো এরকমই যে কোনো একটি ভৌত রাশি আমরা ধরে নিলাম। এখন যে ভৌত রাশিটা ধরলাম সেই ভৌত রাশিটা MLT 3টে দিয়ে তৈরি হয়েছে, তো তাদের নির্দিষ্ট পাওয়ারও আছে। কত কত পাওয়ারে? তুমি বললে স্যার আমি তো জানি না ভৌত রাশির পাওয়ার কত ছিল। আমি বললাম যে অজানা ভৌত রাশি ধরো, কিছু তো পাওয়ার থাকবে, কিছু না থাকলে 0 থাকবে, আর থাকলে 1 2 3 যা খুশি থাকতে পারে। তো আমরা ধরে নিলাম যে যে ভৌত রাশির কথা আমরা ভাবছি তার স্ট্রাকচারটা অনেকটা এরকম। তার যে ভর অংশটা আছে তার পাওয়ারকে আমরা ধরে নিলাম a, স্মল a। দৈর্ঘ্য বা L যে আছে তার পাওয়ারকে ধরে নিলাম আমরা স্মল b, এবং সময়ের মাত্রা ধরে নিলাম আমরা স্মল c। ক্লিয়ার? তাহলে যে ভৌত রাশি, অজানা রাশি নিয়ে আমরা আলোচনা করছি, সেই ভৌত রাশি ভরের পাওয়ার নিলাম a, দৈর্ঘ্যের পাওয়ার নিলাম b, সময়ের পাওয়ার নিলাম আমরা c। তো এবার আমরা আমাদের টপিক অনুযায়ী আসছি। ধরি যে কোনো পদ্ধতিতে আমরা, যে কোনো দুটো পদ্ধতির মধ্যেই তো আমরা রূপান্তর করব। তাহলে কোনো একটা পদ্ধতিতে যদি ওই ভৌত রাশিটাকে নেওয়া হয়, দ্বিতীয় পদ্ধতিতে সেই ভৌত রাশির ক্ষেত্রে দৈর্ঘ্য, ভর এবং সময় এদের মানগুলো তো আলাদা হবে। তাই এই দুটিকে যদি আমরা সমান করে লিখতে চাই, তাহলে আমরা এই যে পদ্ধতিটাকে আলোচনা করছি এখানে আমরা ধরে নিলাম M1, L1 এবং T1, এবং এই ভৌত রাশিটাই যখন অন্য একক পদ্ধতিতে যাবে তখন এর মান হবে M2, L2, T2। কিন্তু কখনোই ভৌত রাশির যে MLT, এই যে 3টে রাশি আমরা লিখেছি, এদের পাওয়ার চেঞ্জ হবে না। কারণ ধরো আমি একটা উদাহরণ দিই,
ত্বরণ সিজিএস পদ্ধতিতেও ত্বরণ হয়, এসআই পদ্ধতিতেও ত্বরণ হয়, দুজনের তো মান আলাদা হয়, কিন্তু ত্বরণ রাশিটা কি আলাদা হয় না, ত্বরণের মাত্রা কি বদলে যায় সিজিএস এসআই তে? কখনোই হয় না। তাই এইটা আমরা ধরো না, এটা তোমরা সিজিএস পদ্ধতিতে ধরো, এটা এসআই পদ্ধতিতে ধরেছি, তাহলে মানগুলো তো আলাদা হয়, কারণ সিজিএস এবং এসআই তে মান আলাদা, কিন্তু পাওয়ার গুলো কি আলাদা হয়? কখনোই না। তাহলে এই ক্ষেত্রে এর পাওয়ার হবে এ, এল এর পাওয়ার হবে বি, এবং সময়ের পাওয়ার বা টি এর পাওয়ার হবে সি, কিন্তু এদের মানটা আলাদা হয়। তো তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এই দুটো যে লিখলেন এটা দিয়ে আমাদের কি কাজ? হ্যাঁ, কাজ আছে। এখন তোমরা তো এইমাত্রই একটা উদাহরণ দিলাম না শুরুতে, যে 1 নিউটন সমান সমান কত ডাইন? তোমরা তো বললে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। দেখো, নিউটন এবং ডাইন এরা দুজন কিন্তু একক। তার আগে তোমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। 1 নিউটন, তাহলে 1 একটি সংখ্যা, আবার ডাইনের আগে বলছো 10⁵। তার মানে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। তাহলে এটাকেই যদি তোমরা এই বোর্ডের ছবির সাথে ভাবো, তাহলে কিছু একটা একক, কোনো একটা সংখ্যা গুণ একক সমান সমান কিছু একটা সংখ্যা গুণ একক, এটাই তো হচ্ছে। ধরো না এটা নিউটন, তাহলে 1 নিউটন সমান 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 কোন একটা সংখ্যা এত ডাইন। ভাবা যেতে পারে তো? তাহলে আমরা ধরে নিলাম কি, এই যে প্রথম রাশিটা, এক্ষেত্রে নাম্বারটাকে ধরে নিলাম ধরো n1। তাহলে n1 একটা সংখ্যা, আমি বারবার বলছি n1 একটা খণ্ড সংখ্যা, n1 গুণ এইটা সমান সমান n2 গুণ এই রাশিটা। ক্লিয়ার? আবার আমি বলছি পূর্বের উদাহরণটাই নাও, এই যে এটা তো একটা ভৌত রাশি, এর একক, তাহলে এটা যদি ধরো না নিউটন, তাহলে 1 নিউটন, তাহলে n1 এর মানে 1, তাহলে 1 নিউটন সমান সমান n2 এর মান 10⁵ ডাইন। তাই 10⁵ একটা সংখ্যা, একও একটা সংখ্যা, তার মানে দুটো একক পদ্ধতিকে যদি সমান করতে চাই, কোনো না কোনো সংখ্যা দিয়ে তো আমাকে গুণ করতেই হবে। আমরা সেই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার? আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব? আমরা খুব সিম্পল n2 এবং n1 এর একটা রেশিও বা অনুপাত বার করব। কত হবে দেখো, তাহলে n1 বাই n2 যদি আমরা ক্যালকুলেশন করি সমান সমান, খুব সিম্পল, দেখো ধরে ধরে করছি, দেখো m1 টা এখানে ভাগ যাবে, তাহলে ভাগ গেলে m2 বাই m1 হোল টু দি পাওয়ার এ লিখতে পারি, কারণ আমরা সবাই জানি এরও পাওয়ারে এরও পাওয়ারে, তাহলে ভাগ করলে এটা এ ইনটু, সিমিলারলি আমরা লিখতে পারি l2 বাই l1 হোল টু দি পাওয়ার বি, সিমিলারলি আমরা লিখতে পারি t2 বাই t1 হোল টু দি পাওয়ার সি। ক্লিয়ার? তাহলে n1 এবং n2 এই রেশিওটা আমরা বার করে ফেললাম। এবার আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো মাত্রা বিশ্লেষণ পদ্ধতি। তাহলে আমরা কি লিখব? মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে পাই। আমরা n1 বাই n2 রেশিওটা চেক করব। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব না, যেহেতু মাত্রা বিশ্লেষণ লিখেছি, তাই এই অংশটাকে আমরা কি লিখব? উইদিন থার্ড ব্র্যাকেট, কারণ মাত্রা লিখছি। ক্লিয়ার? তো এটাই হলো আমাদের ফর্মুলা, যে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে যে রূপান্তর করব তার যে ফর্মুলা সেটা হলো এটা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি পুরো জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আরো যদি কারো সমস্যা থেকে থাকে, এবার আমরা একটা এক্সাম্পল করব, উদাহরণ করব, তোমাদের ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, ধরো আমরা এবার এক্সাম্পল করছি, কি দেখো একটা এক্সাম্পল করছি। আমি তোমাদের যে উদাহরণটা দিলাম যে 1 নিউটন সমান সমান কত ডাইন, এই অঙ্কটাই তোমাদের করে দেখাচ্ছি। দেখো 1 নিউটন ইকুয়াল টু হাউ মাচ ডাইন। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছি 1 নিউটন সমান সমান কত ডাইন, কিভাবে সলভ করব। এই ধরনের সমস্যার সমাধান যখন করতে হবে, অর্থাৎ তোমাকে বলে দিলে 1 নিউটন সমান সমান হাউ মাচ ডাইন, কত ডাইন, সর্বদা প্রথম ধাপ মনে রাখতে হবে তোমাদের, যেটা প্রথম ধাপ, যে এককটার কথা তোমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সেটি কোন ভৌত রাশির একক, সবার প্রথম সেটাকে মনে রাখতে হবে, তোমাদের মনে করতে হবে সেটাকে। ওকে, তাহলে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করার প্রথম স্টেপ, প্রথম ধাপ কি,
যে ভৌত রাশিটার কথা এখানে উল্লেখ করে দিয়েছে, যে এককটার কথা আমাদের উল্লেখ করেছে, সেটা কোন ভৌত রাশির একক সেটা আমাদের আগে মনে করতে হবে। তো তোমরা সকলেই জানো নিউটন এবং ডাইন উভয়ই বলের একক, বলের এসআই একক, বলের সিজিএস একক। তো যেহেতু আমরা সঙ্গে সঙ্গে মেমোরিতে করে ফেললাম এটা বলের একক, তো মনে মনে আমরা যে ভৌত রাশির একক তার মাত্রাটা আমরা পাশে লিখে রাখবো। বলের মাত্রা হয় mL(T⁻²). এবার মজার জিনিসটা তোমরা লক্ষ্য করো, যেই মাত্র আমরা বলের মাত্রাটা লিখে ফেললাম, তাহলে এম, এল এবং টি এদের ঘাত বা পাওয়ার কত কত আমরা জেনে গেলাম। এবার তোমরা একটু বুদ্ধি করে চিন্তা করো তো, তুমি যে ওপরে ফর্মুলাটা লিখেছো, এই ফর্মুলাতে এম এর ঘাত বা পাওয়ার কত ধরেছিলে এ, তাহলে তোমার এই অঙ্কে এম এর মান কত 1, অর্থাৎ এ এর মান কত হচ্ছে 1, তাহলে তোমরা লিখে নিলে a = 1। আবার এই অঙ্কে এল এর ঘাত কত 1, তোমাদের এই ফর্মুলায় এল এর ঘাত কত ছিল b, তার মানে b = কত 1। এবং এই অঙ্কে টি এর ঘাত কত -2, তাহলে এই ফর্মুলায় টি এর ঘাত কত ছিল c, অর্থাৎ c = কত হবে -2। তাহলে আমরা অঙ্কটা দেখেই প্রথমেই স্মরণ করব কোন ভৌত রাশির কথা এখানে আলোচনা করা হচ্ছে এবং তার মাত্রাটা আমরা লিখে ফেলবো। মাত্রা লিখে ফেললেই আমরা এম, এল এবং টি এদের যে পাওয়ার সেগুলো আমরা জেনে গেলাম এবং এই ফর্মুলা অনুসারে এ, বি, সি তিনজনের মান আমরা লিখে ফেললাম। ওকে, নেক্সট স্টেপ 2 কি করব, আমাদের ফর্মুলাটা এবার এখানে লিখব। কি ছিল ফর্মুলা? n1/n2 = m2/m1 L2/L1 T2/T1। দেখো ABC লিখলাম না, লিখবো কেন? মানগুলো তো জেনে গেছি, বসিয়ে দাও। m এর পাওয়া ছিল, a এর মান কত 1, l এর মান কত 1, t এর মান কত -2। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার n1 আর n2 আমি কোনটা ধরবো? কেউ যদি ধরো n1 নিউটন = n2 ডাইন, মোস্ট ওয়েলকাম। কেউ ধরতে পারো n2 নিউটন = n1 ডাইন, যেটা ধরবে সেটাতেই একই উত্তর আসবে, আলাদা কিছু না। তুমি যদি ধরে নাও n1 নিউটন = n2 ডাইন, তো তোমাকে n2 এর মানটা বার করতে হবে। কেউ যদি ধরে নাও n2 নিউটন = n1 ডাইন, তো তোমাকে n1টা বার করতে হবে। ওকে, তো আমরা এই অঙ্কের সুবিধার্থে কি ধরছি? এই অঙ্কের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এটা আমি ধরছি, তোমরা যেটা খুশি ধরতে পারো, একই উত্তর আসবে। করে দেখো, আমরা এখানে ফর্মুলাতে ধরে নিচ্ছি n1 ডাইন = n2 নিউটন। ওকে, তাহলে n1 * ডাইন = n2 * নিউটন আমরা করেছি। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদেরকে n1 এর মান বার করতে হবে, তো আমরা n1টাই বার করব। ওকে, এবার আমরা কি করছি দেখো, আমরা এই সমীকরণটাকে এবার উপরে স্থানান্তর করছি। কত হচ্ছে দেখো, n1/n2 = এইবারই অঙ্কের খুব সুন্দর একটা মজাদার অংশ আমরা আলোচনা করব। কি দেখো, আচ্ছা m2 আর m1, তাই তো? তাহলে m দিয়ে আমরা কি লিখি? ভর লিখি, তাই তো? তুমি ঠান্ডা মাথায় ভাবো, তুমি n2 এর সাথে কাকে লিখেছো? নিউটন। নিউটন কিসের একক? এসআই একক। তাহলে n2 অংশটার সাথে যাচ্ছে না এসআই, তাহলে তোমার অঙ্কের ফর্মুলেশনে n2 এর সাথে কারা কারা ছিল? m2, l2, t2। অর্থাৎ এই যে 2, অর্থাৎ ওপরের যেগুলো m2, l2 এবং t2, তোমার এই ফর্মুলা অনুসারে এই দুই সাবস্ক্রিপশন বা m2, l2 এবং t2 কোন পদ্ধতিতে আছে? এসআই তে। তাহলে আমরা আরেকটা কথা এখান থেকে সরাসরি বলতে পারি, n1টা কিসে আছে? সিজিএস এ, কারণ n1 কার সাথে আছে? ডাইনের সাথে আছে। তার মানে m1, l1 এবং t1 কোন পদ্ধতিতে আছে? সিজিএস এ। তো আমরা এবার জেনে গেলাম যে ওপরে যেগুলি আছে m2, l2, t2 এরা সব এসআই এককে এবং m1, l1 এবং t1 আছে হলো সিজিএস পদ্ধতিতে। আমরা কি করব এবার? আমরা এবার এই সমস্ত এককগুলিকে একক ইউনিটে পরিণত করব, অর্থাৎ এক ইউনিট। যেমন আমরা ধরছি m2 এর মানে 1,
ওয়ান কি কেজি, কারণ M2 SI তে রয়েছে, ভরের SI একক কত হয় কেজি, তাহলে M2 এর জায়গায় এবার আমরা লিখবো 1 কেজি। আবারও তোমাদের বলছি, এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, আমরা আর কিছুই করলাম না, সিজিএস এবং এসআই পদ্ধতিতে কে কে আছে তাদেরকে আমরা উল্লেখ করলাম এবং সকলের মানকে আমরা এক একক পদ্ধতিতে রূপান্তর করছি, অর্থাৎ M2 এর মানও লিখবো এক, M2 SI তে আছে তাই একের সাথে লিখলাম কেজি, কারণ M হলো ভর। তাহলে তোমরা তখনই বলবে স্যার M1 তো তাহলে সিজিএস এ রয়েছে, তাহলে M1 মানে 1ই হবে, কিন্তু M1 এর একক কত হবে গ্রাম, কারণ সিজিএস এ ভরের একক কত হয় গ্রাম, তাহলে 1 কেজি বাই কত লিখবো 1 গ্রাম। থার্ড ব্র্যাকেট পাওয়ার কত ছিল 1, 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমরা লিখলাম গুণ। নেক্সট কি আছে বাবু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের উপরে কি আছে L2, L2 মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের L2 মানে হলো এসআই এককে, এসআই এককে দৈর্ঘ্যের একক কি হয় মিটার, তাহলে আমরা একক পদ্ধতিতে লিখবো 1 মিটার ডিভাইড বাই L1 মানেও কত লিখবো তাহলে 1, সিজিএস হবে সেন্টিমিটার, পাওয়ার আছে 1 গুণ। এবারই মজা সময়, স্যার সময় তো সিজিএস এবং এসআই একক উভয় সেকেন্ডার, লেখো, তাহলে উপরে লিখবো 1 সেকেন্ড, নিচেও কত লিখবো 1 সেকেন্ড, পাওয়ার কত আছে -2, শুরুতেই দেখো এই দুটো কেটে যাবে, অর্থাৎ 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড কেটে গেল, তাহলে এই অংশটা আমাদের অঙ্ক থেকেই বাদ হয়ে গেল। এবার কি করব, বা N1 বাই N2 সমান সমান, আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো 1 কেজি সমান সমান কত গ্রাম হয় বলো তো, 1000 গ্রাম, কারেক্ট, 1000 অর্থাৎ একের পিঠে 3টে শূন্য, আচ্ছা 1000 কে আমরা 10 কিউব লিখতে পারি তো, লিখতে পারি, তাহলে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তাহলে একটা তোমাদের ছোট উদাহরণ দিচ্ছি, আচ্ছা 1 কেজি সমান সমান 1000 গ্রাম, আচ্ছা 1000 গ্রাম মানে কি এটা লেখা যায় 1000 গ্রাম গুণ 1, একই তো ব্যাপার হয়, 1 দিয়ে কাউকে গুণ করা মানে হলো সেই রাশিটিই থাকা, তার মানে আমরা 1 কেজির জায়গায় আমরা লিখতে পারি 10 কিউব মানে 1000 গুণ 1 গ্রাম, দেখো 1000 গুণ 1 গ্রাম মানে 1000 গ্রাম মানে 1 কেজি, ডিভাইড বাই কত হইলো 1 গ্রাম, পাওয়ার আছে 1 গুণ 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 মানে 10 স্কোয়ার, তাহলে 1 মিটারকে আমরা লিখতে পারি 10 স্কোয়ার গুণ 1 সেন্টিমিটার বাই কত আছে 1 সেন্টিমিটার, লেখা যায়, দেখো 1 গ্রাম 1 গ্রাম কেটে গেল, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কেটে গেল, পড়ে থাকলো কত, এখানে শুধু 10 কিউব পড়ে থাকলো, এখানে 10 স্কোয়ার পড়ে থাকলো, 10 কিউব ইন্টু 10 স্কোয়ার করলে হয় 10 টু দি পাওয়ার 5, কারেক্ট, তার মানে N1 সমান সমান পড়ে থাকলো N2, আমি গুণ করে দিলাম N2 গুণ 10 কিউব ইন্টু 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 5, সো আমাদের ফাইনাল অঙ্কের অ্যান্সার এবার আসতে চলেছে, দেখো ফাইনাল অ্যান্সার কি আসতে চলেছে, তোমরা বলবে স্যার আমরা ধরে নিয়েছিলাম N1 ডাইন সমান সমান N2 নিউটন, এবার তুমি প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে বলেছিল 1 নিউটন সমান সমান হাউ মাচ ডাইন, তাহলে তোমাদের অঙ্কে বলেছিল N1 ডাইন, অর্থাৎ প্রশ্নে হয়েছিল এখানে N1 ডাইন ইজ ইকুয়াল টু N2 নিউটন, তাহলে N2 এর মান কত বলে দিয়েছে অঙ্কে 1, তো সিম্পলি আমরা N2 এর জায়গায় কত বসাবো 1 গুণ 10 টু দি পাওয়ার 5, আর N1 মানে আমাদের বার করতে হবে, তাহলে N1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10 টু দি পাওয়ার 5, তো আমরা অঙ্কের উত্তরে অ্যাচিভ করলাম যে N1 এর মান হলো 10 টু দি পাওয়ার 5, সো এবার আমরা উত্তরটা লিখতেই পারি যে আমাদের যেটা প্রশ্ন দিয়েছিল যে 1 নিউটন সমান সমান হাউ মাচ ডাইন, তার মানে আমরা উত্তরটা লিখতে পারি 1 নিউটন সমান সমান N1 এর মান কত বেরোলো 10 টু দি পাওয়ার 5, তো 10 টু দি পাওয়ার 5 ডাইন, ক্লিয়ার, তো আমরা অনায়াসে একক পদ্ধতি এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি এবং এই ফর্মুলেশন আমরা করে ফেললাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা আগের সমস্যাটা দেখলাম যে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন এলো, কিভাবে ক্যালকুলেশন করলাম এটাও আমরা দেখে নিলাম, অর্থাৎ এটি আমরা পড়লাম এক একক পদ্ধতিতে অন্য একক পদ্ধতি, আমরা আগের উদাহরণটা এসআই থেকে সিজিএস এককে কনভার্সন করলাম, এরকম আমরা অঙ্ক করতে গেলে আরো অনেক উদাহরণ পাবো, এরপর তোমরা হয়তো পেতে পারো এফপিএস পদ্ধতি থেকে এসআই তে রূপান্তর, এফপিএস থেকে সিজিএস এ বা সিজিএস থেকে এফপিএস, সিজিএস থেকে এসআই একক, এরকম নানা রকম প্রবলেম আমরা ফেস করব এবং এই একই পদ্ধতি অনুসারে আমরা সলভ করব। তো আমি আরেকবার তোমাদেরকে ছোট করে সামারাইজ করে দিচ্ছি,
কি করবে? প্রশ্নটা আগে আমরা দেখব যে কি দিয়েছে। ধরো আমি এই আগের প্রশ্নটার কথাই বলছিলাম, 1 নিউটন সমান সমান কত ডাইন। তো প্রথমেই হিট করব কি, যে নিউটন কার একক, নিউটন এবং ডাইন কার একক, বলের একক। তো ভৌত রাশিটাকে বল, তো শুরুতেই আমরা বলের মাত্রাটা পাশে লিখে নেব। যেই মাত্রাটা লিখলাম সঙ্গে সঙ্গে মাত্রার মধ্যে এম, এল এবং টি তিনজনেই আছে, তাদের পাওয়ারগুলো আমরা জেনে গেলাম। যে বলের ক্ষেত্রে এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -2। সুতরাং আমাদের যে ফর্মুলা n1/n2 ইকুয়াল টু m2/m1 হোল টু দি পাওয়ার a, l2/l1 হোল টু দি পাওয়ার b, t2/t1 হোল টু দি পাওয়ার c, এখান থেকে a b c তিনজনের মান আমরা পেয়ে গেলাম। সো আমি একবারেই ফর্মুলাটাকে ফর্মুলেট করে নিতে পারলাম। এবার আমরা কি করলাম, আমাদের ট্রিক কোনটা, তুমি হয় ধরো n1 cgs ইকুয়াল টু n2 si বা n2 cgs ইকুয়াল টু n1 si, এটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে লিখবে। যেই মাত্র লিখে নেবে একটু মনে রাখবে, n1 কে যদি তোমরা cgs এ লেখো তাহলে n1 এর সাথে যারা যারা থাকে m1, l1, t1 প্রত্যেকের একককে কিন্তু cgs এই লিখতে হবে যখন আমরা একক পদ্ধতিতে রূপান্তর করব। এবং n2 এর সাথে যদি si কে লেখো, n2 এর সাথে থাকা m2, l2 এবং t2 প্রত্যেকেই একক পদ্ধতিতে যখন আমরা একক নাম্বারে রূপান্তর করব তখন কিন্তু সেগুলো এসআই এককগুলোকেই লিখতে হবে। ক্লিয়ার? তো এভাবে বাকি যে ক্যালকুলেশন তোমাদের দেখালাম তোমরা সেভাবে করবে, দেখবে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে। এই একই উদাহরণের আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি এখন করতে দেব, এই প্রবলেমটা তোমরা সলভ করো, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক হিসাবে থাকলো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। ওয়ান জুল ইকুয়াল টু হাউ মাচ আর্গ, 1 জুল সমান সমান কত আর্গ। ওকে, এই প্রশ্নটা তোমরা সলভ করবে, আমরা খুব সহজেই এটা করতে পারবো এবং আমি আশা করব তোমরা জুল এবং আর্গ কোন ভৌত রাশির একক তোমরা এটা জানো। জুল এবং আর্গ দুজনেই হলো কৃতকার্যের একক, কৃতকার্য। তো আমাদের এখানে কৃতকার্যের মাত্রাটা প্রয়োজন। তো কৃতকার্যের মাত্রা কত হয়? কৃতকার্যের মাত্রা হয় m, l, t টু দি পাওয়ার -2 এবং l স্কয়ার, m, l স্কয়ার, t টু দি পাওয়ার -2। মনে রাখবে শক্তি কৃতকার্য সকলেরই মাত্রা হয় m, l স্কয়ার, t টু দি পাওয়ার -2। কারণ কৃতকার্য যদি তোমরা ভুলেও যাও কিভাবে করবে, কৃতকার্য মানে সবাই জানি বল গুণ সরণ, অর্থাৎ বলের মাত্রা ml t টু দি পাওয়ার -2 গুণ সরণের মাত্রা হলো l, তাহলে গুণ করলে হবে m, l স্কয়ার, t টু দি পাওয়ার -2। তো এটা যেই মাত্র আমরা লিখলাম, আমরা a সমান সমান পেয়ে গেলাম 1, b সমান সমান পেয়ে গেলাম 2, c সমান সমান পেয়ে গেলাম -2। তো আমরা ফর্মুলা লিখেই নিতে পারি n1/n2 সমান সমান m2/m1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু l2/l1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু t2/t1 হোল টু দি পাওয়ার -2। এটা আমরা লিখে নিতে পারি তো নিশ্চয়ই, এটাতে তোমাদের অসুবিধা নেই। নেক্সট আমরা কি বলেছিলাম, একক পদ্ধতিতে রূপান্তর। তো একক পদ্ধতি মানে আমরা কি করেছিলাম, m2 কিসে ধরেছিলাম আমরা, এসআই তে, তাহলে কত ধরেছিলাম, আগেরটা করেছিলাম সেম, m2 এসআই তে মানে কত হবে 1 কেজি বাই 1 গ্রাম হোল টু দি পাওয়ার 1, l2 মানে দৈর্ঘ্য 1 মিটার বাই কত হবে, l1 মানে সিজিএস এ 1 সেন্টিমিটার হোল স্কয়ার গুণ এটা হচ্ছে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড হোল টু দি পাওয়ার -2। ওকে, এটা করলাম। তো 1 সেকেন্ডটা কেটেই গেল, এর কোনো ফাংশন নেই। তো তুমি বলবে স্যার এবার তো আমি পারবোই, আগের মতনই হচ্ছে n1/n2, 1 কেজি মানে স্যার আগের বার লিখেছিলাম 1000 মানে হলো 10 কিউব, তাহলে 10 কিউব ইনটু 1 গ্রাম ডিভাইড বাই 1 গ্রাম। 1 মিটার মিন্স 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মিন 10 স্কয়ার ইনটু 1 সেন্টিমিটার, তাহলে 10 স্কয়ার গুণ 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার হোল স্কয়ার। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কেটে গেল, 1 গ্রাম 1 গ্রাম কেটে গেল, পড়ে থাকলো 10 কিউব ইনটু 10 স্কয়ার এর স্কয়ার, তার মানে কত হচ্ছে 10 কিউব ইনটু 10 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 7। তার মানে n1/n2 ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার 7, হেন্স n1 ইকুয়াল টু
n2 ইন্টু 10⁻⁷। তো আমরা n1 কে সিজিএস এ ধরেছিলাম, n2 কে ধরেছিলাম এসআই তে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে আমরা এই ফর্মুলাটাকে যদি লিখি n2 জুল সমান সমান n1 আর দেখো অনায়াসে উত্তর পেয়ে গেলাম। n2 এর মান কত হচ্ছে 1, তাহলে n2 এর জায়গায় আমরা কত লিখবো 1, তাহলে 1 ইন্টু 10⁻⁷, দ্যাট ইজ 10⁻⁷। তাহলে n1 এর মান কত বেরোলো 10⁻⁷। তো আমরা জানি যে 1 জুল সমান সমান কত হয় 10⁻⁷, আর এটাই আমাদের অ্যান্সার। মনে থাকবে 1 জুল সমান সমান পেয়ে গেলাম 10⁻⁷, আর ওকে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এটা তোমরা নোট করে নাও। আজকের মতন আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস এখানেই শেষ হলো। আগামী দিনে আমরা মাত্রা বিশ্লেষণে যে তৃতীয় ব্যবহার সেটা আমরা দেখব, খুবই ইন্টারেস্টিং। এবং তোমাদের শেষে একটাই কথা বলবো, ফিজিক্স খুব সহজ বিষয়, সহজভাবে ভালোবেসে একে পড়বে, ভালোভাবে বুঝে এটাকে পড়বে, মুখস্থ করবে না, বুঝবে জিনিসটা, তারপর সেই জিনিসটা পড়বে। বারংবার তোমরা ভিডিওগুলো দেখবে, কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ।